নমস্কার বন্ধুরা, চন্দনাকে স্বাগত। দেখুন আমার চশমা হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, আমি ভালো দেখতে পাচ্ছি। আর আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। হ্যাঁ, আশা করি আপনারা সবাই দেখবেন, স্কিপ করে যাবেন না। পনির কাটলেট করছি। হ্যাঁ, খুব সংক্ষেপে, খুব চটজলদি, খুব তাড়াতাড়ি। আর সবার বাড়িতে এইসব উপকরণগুলো থাকে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চোখের পাওয়ারটা এসে গেছে তো বেশি, তো চশমাটা দিয়েছি, একটু অস্বস্তি হচ্ছিল, মাথাটা ধরেছিল, তো দুদিন আমি ভিডিও টিডিও করতে পারিনি। তো আজকে আবার ভালো লাগছে বলে চলে আসলাম চটপট। হ্যাঁ, তাহলে আমি স্টার্ট করি। কি কি লাগছে, কেমন করে করছি দেখাচ্ছি। গল্প শুনতে সবাই ভালোবাসে না, বেশি গল্প বলবো না, আমার গল্প না বললেও আমার ভালো লাগে না। আপনাদের অনেকদিন পর দেখলাম তো, মনে হচ্ছে কতদিন আসেনি, কত আপনার জন্য আপনারা হয়ে গেছেন আমার, আমি ভাবতেই পারি না। আর ছোটোখাটো অনেক গল্প মনে পড়ে, তখন মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। কথা রান্না করতে করতে গল্প বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, এবার আপনারা দেখুন আমি কিভাবে কি করছি পনিরটাকে। দেখুন বন্ধুরা, কড়াই চাপিয়ে দিলাম, এটা সানফ্লাওয়ার অয়েল দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি তার আগে একটা কথা বলে নিই। এই গোলাটা যদি দেখেন আপনারা, যদি পাতলা হয়ে গেল, তাহলে এর মধ্যে কর্নফ্লাওয়ার কিংবা চাল গুঁড়ো কিংবা ময়দা মিশিয়ে দিতে পারেন। হ্যাঁ,
আপনাদের সবই আন্দাজ মতন। আপনারা যদি একটা ডিম দিয়েও করতে পারেন, দুটো ডিম দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতন। হ্যাঁ, আচ্ছা, এইটা আমি এখন তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে ছাড়বো। আমার এটা একটু কম হয়েছিল, কর্নফ্লাওয়ার কম হয়েছিল। আমি একটু কর্নফ্লাওয়ার আর 1 চামচ দিয়েছি, আমি মাপটা আপনাদের বলে দেব। আর একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি মুচমুচে খাওয়ার জন্য। হ্যাঁ, ক্রিস্পি হওয়ার জন্য গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, দেখুন এই তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে আমি ছাড়বো। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি একটা এই কাটলেটের আকারে দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক এরকম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিব। হ্যাঁ, একটু নরম হয়েছে, কিন্তু এটা খেতে সুন্দর লাগবে। যদি আপনারা মনে করেন আর একটু শক্ত খাবেন, তাহলে আরেকটু এই চালগুলো দিয়ে নিতে পারেন। এই যে ধরুন এই যে চালগুলো, গোবিন্দভোগ চালগুলো এরকম আরেকটু দিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে শক্ত হয়ে যাবে। খুব শক্ত হলে কিন্তু খেতে অত টেস্ট লাগবে না, এটা আস্তে আস্তে ভাজা হবে, খুব ভালো লাগবে। এক পাশ ভাজা হয়ে গেলে তারপরে আরেক পাশ উল্টে দেব। হ্যাঁ, দেখবেন খুব টেস্টি লাগবে। আমরা যারা বড়া ভাজি বা ফ্রাই করি, হ্যাঁ, যারা করি তারা কিন্তু এই মাপগুলো আমরা জানি, কতটুকু কিভাবে দিলে পরে এটা হবে, তাই না? আপনারা এর সঙ্গে আলু সেদ্ধ করে দিতে পারেন। দেখুন এক পাশ হয়ে গেছে, একটার সঙ্গে একটা লাগবে না। দেখুন মুখে দিলে বুঝতে পারবেন যে এমনি পকোড়া আর পনির এই কাটলেট খেতে কত টেস্টি। হ্যাঁ, দেখছেন তো? খুব সুন্দর লাগবে খেতে। বেশি তেল টানবে না, কারণ এর ভিতরে না ওই কর্নফ্লাওয়ার আর চালগুলো আছে তো। হ্যাঁ, অত টানবে না, একটু লাল করে ভাজতে হবে। হ্যাঁ, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে সাদা আছে, এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, এইটা হয়ে গেলে আমি আরেক খোল দেওয়ার সময় আমার বন্ধুদের জন্য আমি একটা গল্প বলবো। কি গল্প বলুন তো? আচ্ছা, এটা বর্ষাকালে বলে যে মানুষ সুন্দর হয়, কাকেদের রূপ মানুষেরা পায়, আর মানুষের রূপ মানে কাকেরা কাক ভেজা বলে না, কাক শ্রী হারায়, এই সময় মানুষের রূপ ভালো হয়। আচ্ছা, সেই সর্বত্রই আমরা ঘুম থেকে সকাল থেকে রাত পর্যন্ত কাক দেখতে পাই, তাই না? তো আপনারা জানেন আমাদের বাড়ির চারপাশটা আম গাছে ঘেরা। তো আমাদের গাছে
দুটো কাক বাসা বেঁধে থাকতো, হয়তো স্বামী স্ত্রী। হ্যাঁ, আচ্ছা দেখুন, এটা আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। আমি দেখাবো আপনাদের কেমন কড়কড়ি হয়েছে। এটা পনির কাটলেট। ঠিক আছে, কেমন সুন্দর হয়েছে পনির কাটলেট। আর এক আমি দিচ্ছি, আর এক খোল দিচ্ছি আমি। হ্যাঁ, দেখুন এই যে কর্নফ্লাওয়ার, পাউরুটি, ডিম, পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, আর হলো একটু চাল গুঁড়ো। ব্যাস, এই দেওয়ারই কায়দা এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। এটা হোক আস্তে আস্তে। এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টিয়ে দেবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, ভাজা হচ্ছে। হ্যাঁ, ভাজা হচ্ছে, আমি ততক্ষণে গল্পটা বলি। আচ্ছা, কাকের গল্পটা বলতে গেলে না অনেক সময় লেগে যাবে। একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, এই গল্পটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনাদের অত ধৈর্য থাকবে না, বলবেন যে সময় নষ্ট করে দিচ্ছি। আচ্ছা, ছোট্ট গল্প বলি। আমার দিদি আছে, দিদি, আমাদের তো গ্রামে বাড়ি। তো গ্রামের আবহাওয়া আপনারা জানেন যে সকালে গোবর ছোড়া, সাজেন দেয় বাতি, ইহার নারীর ধর্ম জানিবে যে রাতি, অনাচার যেই করে করে আচরণ, সেই করে বাস আমি করি না কখনো। মা লক্ষ্মীর প্যাচালিটা একদম বর্ণে বর্ণে সত্যি। কারণ আমাদের বাড়িতে আমার পিসিমা ছিল বাল্যবিধবা। তো গ্রামের বাড়িতে হাঁস মুরগি তো সবাই প্রতিপালন করে, গরু, হাঁস, মুরগি, ছাগল সবই আছে। তো আমাদের বাড়িতে গরু আর হাঁস ছিল, ছাগল বা মুরগি টুরগি এগুলো ছিল না। কিন্তু আমাদের মুরগি না থাকলে কি হবে, অন্য বাড়ির মুরগি হলেও আর অন্য বাড়ির ছাগল আমাদের বাড়িতে আসতোই। তো বাবা তো ভাতের কঞ্চি দিয়ে সব বেড়া টেড়া করে দিয়েছিল ওই জন কাটে যারা তাদেরকে নিয়ে। তো তাও মুরগিরা আসতো ফাঁক করতে। তো আসলে পরে পিসিমা না কি করতো, মুরগিগুলো না ভীষণ নোংরা করতো, উঠোনের মাঝখানে কুড়িয়ে কাছিয়ে যেত আর ভীষণ নোংরা করতো। তো আমার পিসিমা ও মুরগিগুলো চলে গেলেই না গোবর জল ছিটাতো। তো আমি তখন আমাদের বাড়িতে মুরগি উঠতো না। তো মুরগির ডিম পর্যন্ত সেদ্ধ করলে না আলাদা উনুনে বা স্টোভে মা তো হাত দিতই না, আমার দিদিরা দাদাদেরকে করে দিত। তো আমি একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা মুরগি আসলে পিসিমা এরকম করে কেন, আর মুরগি কেন খেতে বারণ করে? তো বলে মুরগিটা নোংরা খায় তো, নানা রকম রোগ জীবাণু ছড়ায়, সেই জন্যই বারণ করে। তো সেই আবহাওয়ায় তো আমার দিদি বড় হয়েছে, আমি তো ছোটবেলায় চলে এসেছি 9 বছর 10 বছর বয়সে। আমি তো বাইরে বাইরে থেকেছি, বাবার কাছে থেকেছি, কলকাতায় চলে এসেছি, বালুঘাটে থেকেছি, কলকাতায় চলে এসেছি। আমি অত গ্রামের আবহাওয়া অতটাই অভ্যস্ত হয়ে ওঠেনি। কিন্তু দিদি তো তাই, দিদি একটু মানে পিসির সাথে থাকতে থাকতে একটু মানে নিয়ম কানুনগুলো একটু বেশি যেন মানতে শুরু করে। হ্যাঁ, তো দিদি বিয়ে শ্বশুরবাড়ি গেছে, ভীষণ ঠাকুর ভক্ত আমার দিদি, মহাদেবের ভক্ত। মানে সোমবার হলে মহাদেবের পুজো না করে কখনো জল স্পর্শ করতো না। তো সেই দিদি তো বছর 6-7 আগে আমি বালুঘাট গেছিলাম। তখন দিদির সাথে আমাদের
তখন দেখা দিদিবাড়িতে কদিন ছিলাম, তো দিদি আচার আচরণগুলো দেখছিলাম আর হাসছিলাম। পুজো করেছে, পুজো দিয়ে পুজোর পরে তুলসী তলায় জল দেয় না, জল ফুল মিষ্টি এগুলো দেয়, দিদি দিতে গেছে। দিদি এত ছুচি ভাঙনি কি বলবো আমি, এই পুজো দিয়ে যেই ফিরছে ওই থালার মধ্যে ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে, ফাঁকা তো, তুলসী তলা তো বাইরের দিকে, ঘরে আসছে এমন সময় কাক উড়ে যাচ্ছে, কাক মুখে করে কিছু নিয়ে যাচ্ছিল, পড়বে পর দিদি থালার মধ্যেই পড়েছে। এঁটো কাটা কিছু, ধরুন এই মাছের কাটা টাটা এই ধরনের কিছু। দিদি আমাকে বলছে, দেখলি কাণ্ড, দেখ আমার থালার মধ্যে কাক এগুলো ফিরলো, আর কি আর করবি, তো থালাটা ধুয়ে নে, বলে না এই থালা আমি আর ব্যবহার করবো না। তো তারপর সেই থালা ওই কলপাড়ি নামিয়ে রেখে দিল। হ্যাঁ, আচ্ছা গেল। ওর ছেলে এগরোল খেয়েছে, ফ্যান ঘুরছে, এগরোলের কাগজগুলো উড়ে গিয়ে ঠাকুরের বাসনের মধ্যে পড়েছে। বলে ব্যাস, ওই বাসন আর ঠাকুরের কাছে ব্যবহার করতে হবে না, ব্যবহার করবে না। না কারণ কি না, ওটাই শো হয়ে গেছে। তো আমার হাজবেন্ড তখন ওই বিয়ে উপলক্ষে গেছিল, তো বলে মেজ দিয়ে কেমন কথা, এটা তো ধুয়ে নিলেই হয়, আপনি আবার এটা ব্যবহার করবেন না কেন? বলে না, ওই ডিমের ছোঁয়া আমি আর ঠাকুর ঘরে ব্যবহার করবো না। দিদির অবস্থা ভালো, তাহলে আপনার নাই টাকা আছে, আপনি আর এক সেট কিনে নেবেন, কিন্তু যাদের টাকা নেই তারা কি করবে, ওগুলো তো ধুয়ে ব্যবহার করবে। ঠিক আছে, ওনার শাশুড়িকে ভাত দিতে যেত আমার দিদির ছেলেরা, অন্য বাড়িতে শাশুড়ির একটা বাড়ি আছে, কিন্তু খাওয়া দাওয়া দিদির কাছেই করতো, দিদি দিয়ে আসতো। যেই সাইকেলে করে এখান থেকে ধরুন 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে থাকে, ভাত দিতে যে সাইকেলটা করে ভাত দিতে যেত, সে সাইকেলটা পুরো ধুতো জল দিয়ে। দেখুন এগুলো কোনো যুক্তি হয়? হ্যাঁ, এটা হয়ে গেছে। তারপরে হ্যাঁ, তারপরে ওই ডাস্টবিনে নোংরা নিতে আসছে, যদি বালতিটা একটু লেগে গেল গ্রিলের সঙ্গে, গ্রিলটাকে ধুই জল দিয়ে, 2 বালতি জল ঢেলে দিল। দিদি এইরকম ছিল। হ্যাঁ, তো দিদির এইসব, তো একদিন আমি দিদির বিবাহবার্ষিকী, তো ওর মধ্যে বিবাহবার্ষিকী পড়েছে, আমি ঠাকুর বাড়ি যাবো, তো ড্রেস পরেছি, তো আমাকে ড্রেস পরে আমি ডাইনিং টেবিলের সঙ্গে দাঁড়িয়েছি, আমাকে না ধাক্কা দিয়ে বলে কি, না না এখানে না বুকু, এখানে না। আমি কেন এখানে না কেন? তো বলে কি, এটা এঁঠো। আমি এঁঠো মানে ডাইনিং টেবিল আমার এঁঠো হয় নাকি? তখন বলছে কি, না না এটা এঁঠো। তাহলে তুই সর। তারপরে আচ্ছা ঠিক আছে, আমি ডাইনিং টেবিল থেকে সরে দাঁড়ালাম। কাঠের এক প্রান্তে আগুন জ্বললে আর এক প্রান্তে আগুন জ্বলে না, তো সেই জন্য কাঠ কখনো অশুদ্ধ হয় না। আচ্ছা, সরে দাঁড়ালাম। তারপরে কি করেছে, হ্যাঁ, তো কালীবাড়ি যাব, এখান থেকে না হলেও 1/2 কিলোমিটার, খালি পায়ে যাবো নাকি কালীবাড়ি? ওখানে গিয়ে জুতো খুলে ঠাকুর ঘরে ঢুকলেই তো হয়, মানে ঠাকুরের মন্দিরে ঢুকলেই তো হয়। বলে কি, তুই জুতা পরবি নাকি? আমি হ্যাঁ, জুতো ছাড়া খালি পায়ে যাবো নাকি? রাস্তায় কপ থুতু সব পড়েছে, ওর মধ্যে কেউ খালি পায়ে যায়? আর আমাদের অভ্যেস হয়ে গেছে খালি পায়ে আমরা হাঁটতে পারি না, খোয়া টোয়া পড়লে একদম জীবন বেরিয়ে যায়। তো বলে কি, না আমি খালি পেয়ে যাব। সে মেয়ে চললো খালি পায়ে, অত দূর খালি পায়ে গিয়ে তারপরে মন্দিরের সামনে গিয়ে পাটা ধুয়ে তারপর পুজো দিল। জানেন, এই রকম মানে গ্রামে থাকলে বোধহয় সবাই হয় না, কিন্তু আমার দিদি তো এইরকমই হয়ে গেছে, একটুও যদি বানিয়ে বলে থাকি। হ্যাঁ, আর দেখুন আমার রান্না হয়ে গেছে, এটা একদম হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক, ওই কাকের গল্প অন্য একদিন করবো, অনেক বড়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকে লিখেছি। আচ্ছা, আপনারা দেখুন, এই যে এই হয়ে গেছে, পুরো হয়ে গেছে। হ্যাঁ, দেখুন কেমন সুন্দর কড়া করে সব ভেজেছি। আমি অফ করে দিলাম। হ্যাঁ, এই অফ করে দিলাম। এই দেখুন, এই যে পুরো 1 থালা ভাজলাম। হ্যাঁ,
দেখুন কেমন হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ, এটা দেখছেন ওপরটা শক্ত আর ভেতরটা একদম মুচমুচে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন ভেতরটা নরম সফট সুন্দর আর ওপরটা হলো মুচমুচে একদম। গরম গরম খাবেন সস দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগবে। হ্যাঁ ওকে বন্ধুরা, ভালো হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করবেন। আজকের মতো তাহলে আসছি। হ্যাঁ নমস্কার বন্ধুরা, নমস্কার।